বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে মিলির বাসায় ৩ জন অথবা ৫ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে মিলির বাসায় যদি ৩ জন বন্ধু বেড়াতে আসে অথবা যদি ৫ জন বন্ধু বেড়াতে আসে, হ্যাঁ, তাহলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে করে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। আচ্ছা, তাহলে সে কয়টি চকলেট কিনলে ৩ জনকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে, আবার ৫ জনকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে সেই চকলেটের পরিমাণটা আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে আমাদেরকে ৩ ও ৫-এর গুণিতক বের করতে হবে। তাহলে যেহেতু ৩ জন বন্ধুও আসতে পারে অথবা ৫ জন বন্ধুও আসতে পারে, এই জন্য ৩ এবং ৫-এর গুণিতক প্রথমে আমাদের বের করতে হবে। হ্যাঁ, দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে রয়েছে কি ৩-এর গুণিতক। ৩-এর গুণিতকগুলো হচ্ছে কি কি? আমরা জানি গুণিতক মানে কিন্তু গুণের নামটা আমরা বলতে পারি, তাই না? যেমন ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারা ১২, তারপর হচ্ছে কি ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতা ২১, হ্যাঁ, ৩ আটা ২৪। আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা অনেকগুলো গুণিতক আমরা পেতে পারি, তাই না? ৩-এর সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করলে যে গুণফলটি আমরা পাই সেটিই কিন্তু ৩-এর গুণিতক। তাহলে এখানে কিন্তু অনেক অনেক গুণিতক আমরা পেতে পারি। এরপরে একই রকমভাবে ৫-এর গুণিতকগুলো যদি বের করি, দেখো ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচে ২০, ৫ পাঁচে ২৫, ৫ ছক ৩০, ৫ সাতা ৩৫, এভাবে করে কিন্তু অনেক অনেক গুণিতক ৫-এর রয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখো যদি এই ডান পাশে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ৩-এর গুণিতক। এই যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু আমরা ৩-এর সমস্ত গুণিতকগুলো দেখতে পাচ্ছি। তাহলে দেখো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ৩০, এগুলো হচ্ছে কি সব হচ্ছে ৩-এর গুণিতক, তাই না? এবং এই ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কার গুণিতক? ৫-এর গুণিতক। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচে ২০, ৫ পাঁচে ২৫, ৫ ছক ৩০, তাহলে এই প্রত্যেকটি হচ্ছে কি ৫-এর গুণিতক। তাহলে এবার একটি বিষয় দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটি সংখ্যা, হ্যাঁ, ১৫ এবং ৩০, এই দুটি সংখ্যা কিন্তু ৩-এর গুণিতকের ভিতরেও রয়েছে, আবার ৫-এর গুণিতকের ভিতরেও রয়েছে, তাই না? যে সংখ্যাগুলো উভয় পাশেই থাকে, মানে দুই পাশেই থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে কি সাধারণ গুণিতক। কি বলা হয়? সাধারণ গুণিতক। ঠিক আছে, তার মানে ১৫ এবং ৩০ এইগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক। অর্থাৎ এই উপরের লাইনেও দেখো এই যে ১৫ রয়েছে, নিচের লাইনেও কিন্তু এই যে ১৫ রয়েছে। উপরের লাইনেও আমরা পাবো, আমরা কিন্তু ৩০ পাবো, হ্যাঁ। যেমন দেখো ৪ আটা ২৪, তারপর হচ্ছে ৩ নং ২৭, ৩ দশে ৩০। এই যে এখানে কিন্তু আমরা উপরের লাইনে ৩০ পাচ্ছি, নিচের লাইনেও কিন্তু দেখো ৩০ পাচ্ছি। তাহলে যে সংখ্যাগুলো উপরের লাইনেও থাকবে আবার নিচের লাইনেও থাকবে সেইগুলোকেই বলা হয় সাধারণ গুণিতক। ঠিক আছে, আচ্ছা, তাহলে ৩ ও ৫-এর সাধারণ গুণিতক পাচ্ছি কি কি? ১৫ এবং ৩০। এই যে এখানে আমরা লিখতে পারি ৩ ও ৫-এর সাধারণ গুণিতক ১৫ এবং হচ্ছে কত? ৩০, তাই না? ১৫ এবং হচ্ছে ৩০। তাহলে এবারে দেখো যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, হ্যাঁ, তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ৩ ও ৫-এর সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ। ছোট মানে কি? লঘিষ্ঠ। ঠিক আছে, লঘিষ্ঠ শব্দের অর্থই হচ্ছে ছোট, এটি তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে ছোট সাধারণ গুণিতক হলো, অর্থাৎ আমাদের বলা হয়েছে ৩ ও ৫-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। আমরা সাধারণ গুণিতক এখানে পেয়েছি কয়টি? ২টি, তাই না? তাহলে এই সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচাইতে ছোটকে ১৫ ছোট নাকি ৩০ ছোট? হ্যাঁ, আমরা জানি ১৫ ছোট। তাহলে সাধারণ গুণিতকগুলোর ভিতরে যেটি সবার ছোট থাকে সেটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি বলা হয়? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানেই কিন্তু ছোট, আমি তোমাদের বলেছি। তাহলে এটিকে বলা হয় হচ্ছে কি ছোট সাধারণ গুণিতক বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা পাচ্ছি কত? ১৫। তাহলে আমরা লিখতে পারি ৩ ও ৫-এর লসাগু হলো ১৫। কত? ১৫। লসাগুটা এখানে আমরা পেলাম কিভাবে? এই দেখো
ল ল এর ল মানে হচ্ছে লঘিষ্ঠ, সা মানে হচ্ছে সাধারণ এবং গু মানে হচ্ছে গুণিতক। তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে এই লসাগুর পুরো অর্থটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো হচ্ছে কত? 15। মানে সবচাইতে যেটি ছোট সেটিকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই টিয়া পাখিটি কি বলেছে? একে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। ঠিক আছে, সংক্ষেপে কি বলে? লসাগু বলে। আচ্ছা, অর্থাৎ এবারে কি বলা হয়েছে? অর্থাৎ মিলি কমপক্ষে কতটি চকলেট কিনলে? কতটি? এখানে খালি করে কত হবে? 15টি। কতটি? 15টি চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে সে যদি 15টি চকলেট কিনে মিলি, হ্যাঁ, তাহলে যদি তার 3 জন বন্ধু আসে তাহলেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। আবার যদি 5 জন বন্ধু আসে তাহলেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। কিভাবে দেখো, 3 জনের মাঝে যদি 15টি চকলেট ভাগ করে দেয় তাহলে এক একজনের কয়টি করে পাবে? 3 দ্বারা 15কে ভাগ করো, আমরা জানি তে 5 15, অর্থাৎ এক একজনে 5টি করে চকলেট পাবে। আবার যদি 5 জনের মাঝে 15টি চকলেট ভাগ করে দেয় তাহলে এক একজনে কয়টি পাবে? 5 দ্বারা এবারে 15কে ভাগ করো, আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, তে 5 15, অর্থাৎ 3টি করে কিন্তু এক একজন বন্ধু চকলেট পাবে, তাই না? অর্থাৎ আমাদের উত্তর কত? 15। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো যে মিলি কিন্তু 15টি চকলেট কিনতে পারে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটি শিখেছি, লসাগু মানে কি? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যেটি ছোট সেই সংখ্যাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যদি একটু নিচে আমরা চলে যাই, এখানে বলা হয়েছে 3 নম্বরে 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। তাহলে নিচে আমরা কি করব? 3-এর 10টি গুণিতক এখানে লিখব এবং 4-এর 10টি গুণিতক এখানে আমরা লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ঘরটি একটু পূরণ করি। 3-এর গুণিতক কিভাবে লিখব? আমরা জানি গুণিতক কি? গুণিতক মানে কিন্তু গুণের নামতা, তাই না? তাহলে আমরা যদি 3-এর ঘরের গুণের নামতা লিখে দিই তাহলেই কিন্তু আমরা গুণিতকগুলো পেয়ে যাব। দেখো 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, তে 4 12, তে 5 15, 3 6 18, তে 7 21, তে 8 24, 3 নং 27, 3 10 30। এই যে এখানে কিন্তু আমরা দেখো 10টি 3-এর গুণিতক বের করে ফেললাম, তাই না? খুবই সহজ কিন্তু। এবার একই রকমভাবে যদি আমরা 4-এর 10টি গুণিতক এবারে বের করি, 4-এর ঘরের গুণের নামটা পড়ো। 4 একে 4, 4 দুগুণ 8, তে 4 12, 4 4 16, 4 5 20, তারপর হচ্ছে 4 6 24, 4 7 28, তারপরে কি 4 8 32, 4 নং 36, 4 10 40। এই যে আমরা কিন্তু 10টি করে গুণিতক এখানে লিখে ফেললাম, তাই না? এবার নিচে আমাদের দেখো এই যে গুণিতক, এখান থেকে আমাদের 2টি প্রশ্ন করা হয়েছে। দেখো প্রশ্ন কতে আমাদের বলা হয়েছে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে এখানে কিন্তু আমরা 3-এর 10টি গুণিতক দেখতে পাচ্ছি, 4-এরও 10টি গুণিতক দেখতে পাচ্ছি। এবার এই 3 এবং 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সাধারণ গুণিতক মানে কি? সাধারণ গুণিতক মানেই হচ্ছে যেগুলোর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ যে সংখ্যাগুলো উপরেও রয়েছে আবার নিচেও রয়েছে সেগুলোকেই বলা হয় সাধারণ গুণিতক। তাহলে এরকম 3টি সাধারণ গুণিতক আমরা যদি নির্ণয় করি, তোমরা ক দিয়ে ক লিখে কি লিখবে? 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো, এই যে এখানে এটি বাদ দিয়ে এখানে লিখবে হচ্ছে হলো, হ্যাঁ, গুণিতক হলো। এখন আমরা কি কি লিখতে পারি, কি কি পাই দেখো তো। আমরা পাই উপরে 3 রয়েছে, নিচে কি 3 আছে? না, নিচে 3 নেই। উপরে 6 আছে, নিচে 6 নেই। 9 আছে, নিচে 9 নেই। 12 আছে, এই যে নিচেও কিন্তু 12 আছে। তাহলে এই একটি 12, এই একটি 12, যেহেতু 2টি লাইনে 12 আছে তাহলে এই 12 কিন্তু একটি সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রথমে 12, এরপর একটি কমা দিলাম। এরপরে দেখো 12 পেলাম, 15, এখানে কিন্তু 15 নেই। 18, এখানেও 18 নেই। 21, এখানেও 21 নেই। 24, এই যে আমরা কিন্তু সেই 24 পাচ্ছি, তাই না? কত পাচ্ছি? 24 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেব
24, তাই না? এই যে এখানেও পাচ্ছি 24, এখানেও পাচ্ছি আমরা 24, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে 27, এখানে 27 নেই, এখানে রয়েছে 30, এখানে 30ও নেই। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দুইটি সাধারণ গুণিতক আমরা নির্ণয় করেছি, আরও একটি দরকার। তাহলে আমরা এখানে কী করব, আরও কিছু গুণিতক কিন্তু তৈরি করব। আমরা 3 10 পাচ্ছি 30, এবার 3-এর সঙ্গে যদি 11কে গুণ করি, 3 11 হয়ে যাবে 33, কত হয়ে যাবে 33। তারপরে 3-এর সঙ্গে 12কে গুণ করলে হয়ে যাবে 3 12 36, আমরা লিখে দিলাম 36, ঠিক আছে? এবারে দেখো এখানে 33 রয়েছে, নিচে কিন্তু 33 নেই, তাই না? 32-এর পরে রয়েছে 36। আচ্ছা, তারপরে এখানে রয়েছে 36, নিচেও কিন্তু রয়েছে 36। এই যে যেহেতু উপরেও 36 রয়েছে, নিচেও 36 রয়েছে, এই দুটি যেহেতু একই, হ্যাঁ, দুটির মধ্যে মিল রয়েছে, এই জন্য এই 36কে কিন্তু আমরা লিখে দেবো এই জায়গাতে 36। তাহলে আমরা কয়টি সাধারণ গুণিতক পাচ্ছি? এই যে 12 একটি, 24 হচ্ছে 2টি, 36 হচ্ছে 3টি কিন্তু আমরা সাধারণ গুণিতক এখানে পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা খতে লক্ষ্য করি, আমাদের বলা হয়েছে 3 ও 4 এর লসাগু নির্ণয় করি। তাহলে দেখো 3 এবং 4-এর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইগুলো হচ্ছে শুধুমাত্র সাধারণ গুণিতক। এবার আমাদের বের করতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ মানে কি? আমরা শিখেছি লঘিষ্ঠ মানে কিন্তু সবচেয়ে ছোট, অর্থাৎ এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে যে ছোট সেটিকেই কিন্তু বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, তাহলে এই 12 24 এবং 36 এই তিনটির মধ্যে সবচাইতে ছোট হচ্ছে কোনটি? আমরা দেখতে পাচ্ছি 12 কিন্তু সব থেকে ছোট, তাই না? তার মানে 12 হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা এবারে খতে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 ও 4-এর, আমরা প্রথমে লিখব, দেখো খ দিয়ে আমরা প্রথমে কি লিখব? খ দিয়ে আমরা প্রথমে লিখব হচ্ছে, দেখো খ দিয়ে আমরা লিখব 3 ও 4 এর, আমরা এখানে পাচ্ছি কি? সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক আমরা কি পাচ্ছি? 12 24 এবং পাচ্ছি হচ্ছে 36, তাই না? তাহলে এবার এইখান থেকে যদি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করি, তাহলে আমরা কি লিখব? সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে বলা হয় লসাগু, আমরা লিখব হচ্ছে লসাগু সমান কত? 12, আমরা এখানে লিখে দিলাম 12, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আমাদের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি সকলেই তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে লসাগু নির্ণয় করি। আচ্ছা, তাহলে এইখানে দেখো অনেকগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর লসাগু আমাদের নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে লসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো তোমরা কিন্তু দুটি নিয়মে এই লসাগুটা নির্ণয় করতে পারো। প্রথম নিয়ম হচ্ছে এই যে এইখানে, যেমন আমরা প্রথমে 3-এর কিছু গুণিতক আমরা এখানে বের করেছি, 4-এর কিছু গুণিতক বের করেছি, তারপর এইখান থেকে আমরা সাধারণ গুণিতক বের করেছি, তাই না? সাধারণ গুণিতক থেকে আমরা কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করেছি, মানে সবচাইতে যেটি ছোট সেটিকে আমরা কিন্তু লসাগু হিসেবে বের করেছি। এই নিয়মে বের করতে পারো। এছাড়া আরও একটি নিয়ম রয়েছে, সেটি আমার মনে হয় আরও সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা সেই নিয়মটি অনুসরণ করে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানের অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের 4-এর 1 নম্বরে বলা হয়েছে 8 ও 12। তাহলে আমরা প্রথমে লিখব 8 ও 12 এর লসাগু সমান, আমরা এবারে কি করব? দেখো আমরা এবারে 8 লিখে একটি কমা দিয়ে লিখব হচ্ছে 12, ঠিক আছে? এই দুটিকে আমরা পাশাপাশি লিখব। পাশাপাশি লিখে আমরা এইরকমভাবে একটি দাগ দেব, ঠিক আছে? এরকম একটি দাগ দিয়ে এখন আমরা দেখব, যেহেতু এখানে দুইটি সংখ্যা রয়েছে, আমরা একদম শুরু থেকে এক ছাড়া, একের পর থেকে 2 3 4 এইভাবে করে দেখতে দেখতে যাব ছোট সংখ্যা থেকে, যে কোন সংখ্যা দিয়ে 8কেও ভাগ করা যাবে আবার 12কেও ভাগ করা যাবে। আমরা 2 থেকে দেখতে দেখতে যাব। হ্যাঁ, 2 দিয়ে কি 8 এবং 12 দুইটিকেই ভাগ করা যাবে? হ্যাঁ, ভাগ করা যাবে। কিন্তু কেন? কারণ আমরা জানি যদি জোড় সংখ্যা হয়, যে কোনো জোড় সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে 8ও জোড় সংখ্যা, 12ও জোড় সংখ্যা, এই দুটিকেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এবারে এই জায়গাতে এই জন্য লিখব 2,
ঠিক আছে, 2 দ্বারা যেহেতু 2টিকেই ভাগ করা যাবে এই জন্য লিখলাম আমরা 2। এবার দেখো 2 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 2 8, 4 বার ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা এই সোজা লিখে দেবো হচ্ছে 4। ঠিক আছে, 8-এর নিচে লিখে দেবো 4, এরপরে কমা রয়েছে, আমরা কমা দিয়ে 2 দ্বারা আবার 12কেও ভাগ করব। 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 2 12। তাহলে আমরা পাই হচ্ছে কত? 6। আমরা এখানে লিখে দেবো 6। ঠিক আছে, আমরা পাচ্ছি 4 এবং 6। তাহলে এবার আমরা আবারও দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দিয়ে আমরা 4কেও ভাগ করতে পারি আবার 6কেও ভাগ করতে পারি। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু 2 দ্বারা আবারও 4কেও ভাগ করতে পারি, 6কেও ভাগ করতে পারি। 2টিকেই কিন্তু ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এবারে কী করব? আমরা আবারও কিন্তু এরকম একটি দাগ দিব, তারপরে আবারও আমরা এখানে লিখব 2। যেহেতু 2 দ্বারা 2টিকেই ভাগ করা যায়, লিখলাম 2। এখন দেখো 2 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 2 4, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, আবার 2 দ্বারা 6কে যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 2 6, কয়বার যায়? 3 বার। আমরা এখানে লিখে দিলাম 3। ঠিক আছে, এখন আমরা পাচ্ছি 3 এবং 2 এবং 3, তাই না? তাহলে দেখো তো এবারে এমন আর কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো আবার 3কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? 1 দ্বারা কিন্তু কখনো ভাগ করা যাবে না, কারণ 1 দ্বারা যদি এই দুটিকে আমরা ভাগ করি আবারও কিন্তু এই দুটি সংখ্যাই আমরা পাবো। ঠিক আছে, এই জন্য 1-এর পরে 1 বাদে অন্য সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। যেহেতু আর কোনো সংখ্যা দ্বারা এই দুটিকে ভাগ করা যাবে না, এই জন্য আমরা কী করব? আমরা এবারে এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দেব। ঠিক আছে, এই প্রত্যেকটি সংখ্যাকে গুণ করলেই আমরা পেয়ে যাব যে 8 এবং 12 এর লসাগু কত। খুবই সহজ কিন্তু। তাহলে আমরা এবারে লিখব হচ্ছে সুতরাং, একটি সুতরাং দিয়ে লিখব, সুতরাং 8 ও 12 এর লসাগু সমান, আমরা এবার কী করবো? প্রত্যেকটিকে গুণ করবো। প্রথমে রয়েছে 2, আমরা লিখব 2 গুণ, এরপরে রয়েছে কত? এরপরে রয়েছে আবারও 2, আমরা লিখে দিলাম 2 গুণ, আবারও 2, লিখে দিলাম 2 গুণ, এরপরে রয়েছে 3, আমরা লিখে দিলাম 3। আচ্ছা, এই প্রত্যেকটিকে আমরা গুণ করলাম, তাই না? নিচে এবার একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি গুণ করে দেখো, 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 2 2 4, 4-এর সঙ্গে আরও 2 গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে আরও 3কে গুণ করলে হয় 13 24। কত পাচ্ছি? 24। তার মানে এটিই হচ্ছে কি আমাদের লসাগু। ঠিক আছে, 8 ও 12 এর লসাগু হচ্ছে 24। এটিই আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি একই রকমভাবে আমরা আরও একটি অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, 4-এর 3 নম্বরে বলা হয়েছে 12 ও 14। তাহলে আমরা কি লিখবো? 12 ও 14 এর লসাগু, তাই না? আচ্ছা দেখো, যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমি কিন্তু সব অঙ্ক সমাধান করে দেখাচ্ছি না, তোমরা বাকি অঙ্কগুলো এই নিয়মেই সমাধান করবে। হ্যাঁ, এখন আমরা কি করব? 12 এবং 14কে লিখব। আমরা লিখব 12, এরপরে লিখব হচ্ছে 14। এবারে এরকম একটি দাগ দিয়ে আমরা শুরুতেই দেখব কি যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 12কেও ভাগ করা যাবে আবার 14কেও ভাগ করা যাবে। কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে বলো তো? দেখো, সর্বপ্রথম হচ্ছে 2। 2 দ্বারা কি যাবে? হ্যাঁ, 2 দ্বারা কিন্তু, এই দেখো, 2 দ্বারা কিন্তু 12কেও ভাগ করা যাবে, 14কেও ভাগ করা যাবে, কারণ এই দুটিই কিন্তু জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 2 12, 6 বার। আমরা এই সোজা লিখে দিলাম 6। এরপরে একটি কমা দিলাম। এরপর 2 দ্বারা যদি 14কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 2 14, আমরা পাই হচ্ছে 7। আমরা এখানে লিখে দিলাম 7। এবার নিচে আমরা পাচ্ছি 6 এবং 7, তাই না? এখন দেখো তো এমন আর কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা আমরা 6কেও ভাগ করতে পারবো আবার 7কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। তার মানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের ভাগ করা শেষ। আমরা এবারে কী লিখব? সুতরাং আমরা লিখব হচ্ছে কি এবার সুতরাং নির্ণেয় লসাগু, তাহলে আমরা লিখব সুতরাং আচ্ছা দেখো, আমরা লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় লসাগু সমান, এখন আমরা কী করবো? এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেবো, তাই না? 2 গুণ হচ্ছে 6, এর সঙ্গে গুণ করব 7। আচ্ছা, এখন যদি আমরা গুণ করি, 2 এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 2 12, 12-র সঙ্গে 7কে গুণ করলে কত হয়? দেখো, 12 এবং 7কে যদি আমরা গুণ করি, 7 2 হয় 14, 14-র 4কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 1, তাই না? 7-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 7 1 7, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 8, অর্থাৎ আমরা পাচ্ছি 84।
তাই না? 12 এবং 7কে গুণ করে পাচ্ছি 7 12 84। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কত? 84। তার মানে আমাদের লসাগু হচ্ছে 84, তাই না? 12 এবং 14 এর লসাগু হলো 84। আশা করি সকলে তোমরা খুব সহজেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর 4 নম্বরে বলা হয়েছে 7 ও 6। তাহলে আমরা লিখব হচ্ছে 7 ও 6 এর লসাগু। দেখো 7 ও 6 এর লসাগু এখন আমরা কি করব? 7 এবং 6কে আমরা এইভাবে লিখব, তাই না? এবারে দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 7 এবং 6 এই দুটিকেই ভাগ করা যাবে, এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা তোমরা এই দুটিকেই ভাগ করতে পারবে। হ্যাঁ, যেহেতু এমন আর কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা কী করব? এখন আমরা এই দুটি সংখ্যাকেই গুণ করে দেব। আমরা লিখব সুতরাং, হ্যাঁ আমরা লিখব সুতরাং, আচ্ছা দেখো, সুতরাং নির্ণেয় লসাগু সমান আমরা কি করব? 7 গুণ 6। এখন 6 এবং 7কে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 6 7 42, তাই না? আমরা এখানে লিখে দিলাম 42, ঠিক আছে? তাহলে আমরা এই যে 42 পাচ্ছি, এটিই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এটিই কিন্তু আমাদের লসাগু। এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, দেখো বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মের সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? 8 এবং 6 এই সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করতে বলা হয়েছে। তাই না? আমাদের একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। আমরা কিভাবে করে এই গল্পটি তৈরি করতে পারি? দেখো, এমনভাবে তৈরি করব যেন এই 8 এবং 6-এর লসাগু আমাদের নির্ণয় করতে হয়। হ্যাঁ, দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কিন্তু একটি গল্প এখানে তৈরি করেছে। সে বলেছে, আমার গল্পটি হলো রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে, এই যে 8 এবং 6কে আমরা কিন্তু ব্যবহার করলাম, 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? আচ্ছা, এবার তোমার গল্পটি বলো। সে কিন্তু একটি গল্প তৈরি করেছেন, তাই না? যে রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠীকে এবং তার পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? আচ্ছা, এবার বলা হয়েছে এবার তোমার গল্পটি বলো। এখন এই মেয়ে শিশুটি কি বলেছে? তোমার গল্পটি খুব ভালো হয়েছে, আমার গল্পটি হলো, এবার সে কিন্তু তার গল্পটি বলবে। তোমরা কিন্তু তোমাদের গল্পটি বলতে পারো, ঠিক আছে? এমনভাবে গল্পটি তৈরি করবে যেন এই 8 এবং 6কে ব্যবহার করে আমরা এই গল্পটি তৈরি করি, ঠিক আছে? আশা করি সকলেই আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।